মানে তোমাদের এইখানে আজকে আমাদের একজন ইনভাইটেড গেস্ট, এখন গেস্ট, বাট সে আমাদের খুবই পছন্দের, অনেক কাছের, অনেক ভালোবাসার একটা স্টুডেন্ট। হ্যাঁ, তো স্যার তোমার নাম তুমি বলো। মানে আমার ওর নাম খুবই সুইটেস্ট নেম হয়েছে গিয়ে হাসি। মানে ও খুবই হাস্যমুখী, তাই না বলো? অনেক কিউট এটা হচ্ছে স্মাইলিং ডাকনাম। ওর। ভালো নাম হচ্ছে রিফাত আমান্য, ডাকনাম হাসি। হাসি হাসি। বলে ডাকতে পারো, সমস্যা নেই। তো ওর সাথে আমাদের পুরো ইন্টারের জার্নিটা, ওকে আমি এতটুকু পেয়েছিলাম, এখন এত বড় হয়ে গেছে, মাশাল্লাহ 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 বল। মাশাল্লাহ। আচ্ছা, তো ওর মানে স্পেশালিটি হলো সায়েন্সে ছিল, সেখান থেকে আবার শিফট করে আর্টসে চলে আসছে। তো ও যখন আর্টসে আসে, আমি ওকে খুব ভীত সন্ত্রস্ত পাই, সেটা হলো স্যার অর্থনীতি তো কিছুই বুঝি না। ওর মানে এটাই ছিল ওর, মানে আর কি বলবো, তাই না? এরকম ছিল না হ্যাঁ, যখন কেননা সায়েন্স থেকে ওই প্যাটার্ন এই প্যাটার্ন মানে সম্পূর্ণ আলাদা। কোথায় সায়েন্স কোথায় আর্টস। আর্টস, হ্যাঁ। তো এর মধ্যে মনে হয় অর্থনীতি নিয়ে ও খুবই টেন্স ছিল, বিকজ যেমন বাংলা, ইংলিশ, আইসিটি এই সাবজেক্টগুলো তো কমন সবার জন্য। তো যারা আর্টসের স্টুডেন্ট ওদের জন্য ইকোনমিক্স, ভূগোল এই সাবজেক্টগুলো একটু প্যারাদায়ক হয়। এর মধ্যে ইকোনমিক্সটা অনেক বেশি প্যারাদায়ক হয়, হ্যাঁ। তো আমি ওকে জাস্ট বললাম, ও যখন খুব ভীত সন্ত্রস্ত, স্যার আমি মনে হয় ইকোনমিক্স পারবো না, খুবই ভয় লাগে, এটা সেটা। ওরে আমি মানে খুব সহজে বললাম যে জাস্ট 3টা মাস তুমি আমাকে দাও, জাস্ট আমার কথাগুলো শোনো, ক্লাসগুলো করো, ইনশাল্লাহ দেখবে অনেক ইজি হয়ে যাবে। বিলিভ মি, ওকে হয়তো আমি 1 বছর পড়িয়েছি, রাইট? হ্যাঁ, 1 বছর। 1 বছরের মধ্যে আমরা পুরো মানে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কয়বার রিভাইজ করছি বলো তো? অনেকবার রিভিশন হয়ে যাবে, কোনো প্যারাই নেই। যে কোনো সাবজেক্ট, শুধু অর্থনীতি পড়ে তোমাদের তো অন্য সাবজেক্ট, কিন্তু প্যারা নেই, কোনো প্যারা নেই। জাস্ট ও তো আমার কাছে অর্থনীতি পড়ছে, আমি তো তোমাদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অর্থনীতি তিনটেই পড়াচ্ছি। তো ও ছিল যে ও যেহেতু আর্টসের, ওকে আমি জাস্ট অর্থনীতি পড়াইছি। তো বিষয়টা কি হয়েছে জানো, মানে অর্থনীতির ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার শেষ করতে সব মিলে প্রায় 6-7 মাস টাইম লাগে। এরপরে গিয়ে 6-7 মাসে আমরা মনে হয় এক একটা চ্যাপ্টার 3-4 বার করে কভার করছি। 1-2 দিনের রিভিশন একদিনেই হয়ে যেত, কোশ্চেন সলভ করে আগে থেকে যদি হয়ে বোঝা যেত। থাকে। তো আমার তো সব শিটগুলো রেডি করা আছে, পুরো বোর্ড কোয়েশনের যে সাপ্লিমেন্টারি আমরা বলি ওইগুলো। তো আমি যেটা করতাম লাস্টের দিক দিয়ে, ওরা যেভাবে আর কি কোঅপারেট করছে, সেটা হলো বেসিকগুলো তো আমি খুব ভালো করেই পড়াই আর নোটও করাই রাখছি। জাস্ট ওদেরকে বলতাম তোমাদের বেসিকের নোটগুলো তোমরা রিভাইজ করে এস। এরপরে আমরা জাস্ট কি করতাম, প্র্যাকটিস, তাই না? আমরা বিভিন্ন সালের হ্যাঁ। বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতাম, এবং লাস্টের দিকে আমরা বিভিন্ন কলেজের কোয়েশ্চেনগুলো সলভ করছি, তাই না বলুন? তো আলহামদুলিল্লাহ দেখো এটা কত ইফেক্টিভ হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক মানে চালাক প্রকৃতির, এরা মনে করে কি, ও আচ্ছা আমার তো সিলেবাস শেষ, তার মানে পড়া শেষ, এবার কাটি। দেখো সিলেবাস শেষ করা মানে হলো তুমি 50% কভার করেছো, অ্যান্ড দেন ইউ মাস্ট হ্যাভ টু রিভাইজ। পুরো সিলেবাসটাকে তোমার 1-2 বার রিভাইজ করতে হবে, অ্যান্ড দেন তোমাকে মরাল টেস্ট দিতে হবে। মরাল টেস্ট দেওয়ার পর যে প্রবলেমগুলো ফাইন্ড আউট হবে, ওইগুলোকে আবার সলভ করতে হবে। তাহলে তুমি বলতে পারো যে না, এখন আমি ক্যাপাবল, আমি পারফেক্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, তো অর্থনীতিতে আহ, তামান্না বা হাসি কত পেয়েছিল যেন? 189। 189 পেয়েছিল। তো 189 বুঝো, যদি 90-90 হয় তাহলে কত হয়? 180। তার মানে ওর মার্কস কিন্তু মানে এভারেজ মার্কস 90 আপ ছিল ইকোনমিক্স। ফার্স্ট পেপারে 90, সেকেন্ড পেপারে 90, তাহলে টোটাল কত হয়? 180। বাট ওর কত ছিল? 189। তার মানে বুঝো ওর এভারেজ মার্কস হলো প্রায় 95 করে। দেখো ওদের ব্যাচে এই তাসিন, আমাদের এইচএসসি 26, 25, ওরা 25, এইচএসসি 25-এ টোটাল কতজন স্টুডেন্ট ছিল? টোটাল 190 জন। 190 জনের মতো স্টুডেন্ট ছিল। বাট আমরা দেখো সবাইকে কিন্তু খুঁজতেছি না। আর হাসিকে পাওয়ার জন্য আমার কিন্তু বেশ কয়েকবার ওকে ফোন দিতে হয়েছে। ও অনেক ব্যস্ত, বিভিন্ন ভার্সিটি কোচিং নিয়ে, তারপর অ্যাডমিশন টেস্ট নিয়ে অনেক ব্যস্ত। আশা করি ইনশাল্লাহ আবার ওকে আমরা ডাকবো কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার জন্য। তো ও এই যে এত গ্লোরিয়াস একটা রেজাল্ট করলো, এবং এই রেজাল্টটা সারা জীবন কিন্তু বেয়ার করবে, তাই না বলো? যখনই কোথাও সার্টিফিকেট শো করবে A+ বললেন, এত ভালো মার্কস 90 আপ, তো ওর কাছ থেকে কিন্তু আমাদের সবার অনেক কিছু শেখার আছে। তোমরা ইন ফিউচার যেটা ফেস করবা, ও কিন্তু সেটা পার হয়ে গেছে।
হ্যাঁ, এবং আমি যদি বলি হাসি, তোমার এই জার্নিতে আমরা প্রত্যয় বা আমি বা প্রত্যয় কতটুকু হেল্পফুল ছিল? হেল্পফুল বলতে স্যারের কথা বলাই যাবে না, মানে স্যারের কথা কোথা থেকে শুরু বললে করবো, গুনাহ কোথা হবে। থেকে, হ্যাঁ মানে বললে ভুল হবে, বলতে বললে কম হবে। কিন্তু স্যার, স্যার ব্যতিক্রম। অন্যান্য স্যারদের হয়তো তুমি চাইলে সবকিছু বলতে পারবে না, তোমার যে কোনো প্রবলেম স্যারকে চাইলে সমস্ত রকমের প্রবলেম বলা যায়, স্যার এই প্রবলেম ওই প্রবলেম। এবং প্রবলেম থাকলে ক্লাস টাইম বাদেও সে চাইলে অন্য কোনো ব্যাচে এসেও তোমাদের ক্লাস করার সুযোগ দিবে। যেমন অন্য কোনো কোচিংয়ে আমি অন্যান্য সাবজেক্ট পড়ে কখনো কিন্তু সেকেন্ড ক্লাস, মানে সেই ক্লাসে ওই টাইম ব্যতীত অন্য কোনো টাইমে সেই কোচিংয়ে যে পড়ার সুযোগ কিন্তু আমার ছিল না। কিন্তু প্রত্যয়ে আমি আমার জুনিয়রদের সাথেও ক্লাস করেছি, এবং আমি যখন ফার্স্ট ইয়ার একদম শেষের দিকে, তখন আমাদের যারা সিনিয়র ছিল, ওই যে হুম আপু, হুম হুম। তো ওদের ব্যাচে পর্যন্ত আমরা ক্লাস করেছি। মানে এত মানে সুযোগ বিষয়টা হলো কি, প্রত্যয়ে। মানে পরপর তো আমাদের হ্যাঁ, ব্যাচ গুলো অ্যারেঞ্জ করা থাকে, যেমন তোমরা এখন ফার্স্ট ইয়ার, তোমাদের পরেই আবার কারা চলে আসে সেকেন্ড ইয়ার। তো ওরা যখন সেকেন্ড ইয়ার ছিল, যারা একটু পিছানো, তো আমি ওদেরকে মানে ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অপরচুনিটিসটা স্যার দিছিলাম। কিন্তু ফার্স্টে বলবে পিছানো, কিন্তু স্যার যারা ভালো তাদের আরো ভালো করার জন্য তাদের ওখানে অ্যালাউ করবে, কোনো ব্যাপার না। তো যদি ওরা কোনো একটা, সেকেন্ড ইয়ারের ব্যাচে হুম, পড়তো এবং ওদের পরে ফার্স্ট ইয়ারের ক্লাসেও ওরা আবার জয়েন করতো, বা আগে ফার্স্ট ইয়ারের সাথে ক্লাস করে দেন ওদের সেকেন্ড ইয়ার, মানে একসাথে আমি দুই ব্যাচই ওদেরকে পড়িয়েছি, যারা মানে চাচ্ছিল যে আরেকটু অ্যাডভান্স থাকি বা সিলেবাসটা আরেকটু ভালো করে যেমন কভার হয় করি। কি, স্যার যখন তোমাদের নির্দিষ্ট একটা টপিক বা নির্দিষ্ট একটা অধ্যায় পড়াবে, ওই অধ্যায় বাদে অন্য কোনো অধ্যায়ে তোমাদের প্রবলেম থাকতেই পারে। দেখা গেল সেই সেম অধ্যায় অন্য কোনো ব্যাচে স্যার পড়াচ্ছে, যেটাতে তোমাদের প্রবলেম, তখন একটু সময় করে ওই অধ্যায়টাও যদি করে আসো একসাথে, কিন্তু দুইটা থাকে, এখন না সেটা একদম শেষের দিকে, তাহলে তাড়াতাড়ি রিভিশন হবে, আরো ভালো আগাতে পারবা। আর সব থেকে বড় কথা, জিপিএ 5 কিছু না। কেন কিছু না? মার্কটা মেইন। এমন আমার অনেক ফ্রেন্ড দেখছি যাদের ইংলিশের রেজাল্ট, বাংলার রেজাল্ট, কিছু কিছু সাবজেক্টের রেজাল্ট অনেক খারাপ থাকার কারণে কিছু কিছু ইউনিভার্সিটিতে ওরা ফর্মই তুলতে পারবে না। যেমন জাহাঙ্গীরনগরে কিন্তু এ না থাকলে, ইংলিশে এ না থাকলে কিন্তু ফর্ম তোলা যায় না। তুমি যত ভালো স্টুডেন্টই হও, তুমি পরীক্ষা দিতে পারবে না। কিছু কিছু ইউনিভার্সিটি এমন আছে যেখানে তোমার কোনো একটা সাবজেক্টের রেজাল্ট দেখা গেল তুমি সবগুলোতে 90, কোনো একটাতে তুমি 60, তুমি কিন্তু তখন পরীক্ষা দিতে পারবে না। এরকম প্রবলেম হতে পারে। তাই A+ কিছু না, সবসময় মার্ক যদি 80 আপ নাও রাখতে পারো, 70 আপ রাখার চেষ্টা করবা। এইটাই, মানে মার্ক কমানো যাবে না, একাই A+ হয়ে যাবে, A+ লাগবে না, মার্কটাই মেইন। আর যদি কারোর কখনো বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, এই যে 90-80 মার্ক যখন তোমরা ক্যারি করতে পারবা, তখন স্কলারশিপেরও সুযোগ থাকবে, ভালো সব দিক ভালো থেকেই সুবিধা। ইউনিভার্সিটিতে স্কলারশিপের হ্যাঁ, সুযোগ থাকে। এটাই। আবার যখন তোমরা নর্থ সাউথ ব্র্যাক অন্য কোথাও অ্যাপ্লাই করবা, তখনও ওগুলোর জন্য তুমি যদি অ্যাপ্লাই করো যে স্কলারশিপের অ্যাপ্লাই, সাথে অন্য কোনো কোয়ালিফিকেশন তোমাদের থাকে, তখন এটা আরো সুবিধা হয়। মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে অনেকেই তো ইনভলভ হ্যাঁ, থাকো, তাই না? আর ওইটাও যত পারো হেল্পফুল হয়। সার্টিফিকেট কালেক্ট করবো। এই যে তোমরা বিভিন্ন তোমাদের ফেস্ট হয়, তোমাদের অনেক ক্লাব আছে হ্যাঁ, কলেজের, এগুলোতে যতটা বেশি সম্ভব অ্যাক্টিভ এঙ্গেজ থাকা যায়। থাকো, অ্যাক্টিভ থাকো, সার্টিফিকেট গুলো এগুলো ইন ফিউচারে কিন্তু অনেক কাজে দেয়, হ্যাঁ, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো। অথচ ওরা কিন্তু দুইটা ব্যাচে ক্লাস করতো, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা, 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা ক্লাস আবার কলেজ শেষ করতো। করে করতাম। এখন তুমি যদি নিতে চাও, প্রত্যয় কিন্তু দেওয়ার জন্য রেডি। হ্যাঁ, আর তুমি যদি নিতে না চাও, তাহলে দুনিয়ার সবগুলো টিচারকে ব্লেন্ডারের মধ্যে ভরে ব্লেন্ড করে জুস বানায় তোমাকে যদি 3 বেলা মনে করো ওই খাওয়ানো হয়, গিলানো হয়, তারপরেও তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। সো ভালো রেজাল্ট করার যে মানে আগ্রহ, সেটা তুমি তোমার ভিতরে বপন করো, সেটাকে নার্সিং করা, কাল্টিভেট করা, সেটাকে সার দেয়া, পানি দেয়া, যত্ন নেয়া, বড় করা, সব দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ। ওকে, আমি কি ঠিক আর বলছি? সব থেকে বড় কথা, স্যার যেমন সুযোগ দেয়, যেমন আমরা যদি চলেও যেতে চাইতাম, স্যার কিন্তু আমাদের যেতে দিত না, বসায় রাখতো। এটাই বিরক্ত হওয়ার কিছু নাই। স্যার মানে স্যার এমনই একটা ব্যাপার স্যারের ভিতর আছে, যেটা তোমরা তাড়াতাড়ি চাবা, স্টুডেন্টরা তো তাড়াতাড়ি চাবেই যে না শেষ হোক, শেষ হইতে পারলে বাঁচি, যাইতে পারলে বাঁচি। কিন্তু স্যারের ব্যাপার না, স্যারের যখন সময় হবে তখনই তোমাদের ছাড়বে। এবং ওই টাইমে যদি তোমরা বসে থাকতে পারো, এটাই তোমাদের জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে। এবং স্যার সব রকম সুযোগ দেয়, সুযোগ যদি না নিতে পারো তাহলে এই সুযোগ অন্য কোথাও পাবা না। সুযোগ নিতে শিখতে হবে। ওকে এখানে আনার পেছনে মূল উদ্দেশ্য হলো যে তোমরা স্বচক্ষে দেখো যে আমাদের এই প্রত্যয় থেকে কত ভালো ভালো স্টুডেন্ট বের হচ্ছে। তোমরা তো সবাই জানো যে রায়ান, ও আমাদের এখানে এসএসসিতে ছিল গোল্ডেন A+ উইথ বোর্ড স্কলারশিপ, এইচএসসিতে ছিল সেম গোল্ডেন A+ উইথ বোর্ড স্কলারশিপ। আশা করি ইনশাল্লাহ ওর ডিউতেও হয়ে যাবে। ও বললো যে ওর 90 আপ মার্কস থাকবে।
তো 90 আপ মার্কস থাকলে ইনশাল্লাহ হয়ে যায় ডিউতে 120 90 আপ মার্কসও থাকা লাগবে না, 60 আপ থাকো তাহলেও হবে। আর এবছর রেজাল্ট অনেক খারাপ, নেক্সট টাইম হয়তো এত মানে বাজে পরীক্ষা হবে না আশা করা যায়। তো সবসময় ওইখানে কাটমার্ক যত থাকে, কাটমার্ক তো থাকবেই, কখনো ভাবা যাবে না যে আমার ওইটুকু আপ হইলেই হলো, এমন না। আমিও বলতেছি যে 60 আপ থাকলেই হবে। তুমি যখন চেষ্টা করবে 60 আপ রাখার, মানে 60 আপ না, তোমার চিন্তা থাকতে হবে যে আমার 90 থাকবে, তখন তোমার 60 আপ এমনিই থাকবে। আর 60 আপ থাকলে এমনি একটা সাবজেক্ট পাবা, ওইটা আর বলা লাগবে না। মানে প্রত্যেকটা কোচিংয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মডেল টেস্ট হয়। সব থেকে বড় কথা, ইন্টার শেষ হওয়ার পরে অ্যাডমিশন লাইফের যে প্রিপারেশন, টাইম খুব সীমিত, হবে না। এখন থেকে শুরু করো, স্যারের কাছে যা একাডেমিক বই আগে শেষ না করলে ওই টাইমে ওইটা হবে না। কেননা যেমন আমি যখন ক ইউনিট বা গ ইউনিটে পরীক্ষা হয়ে গেছে, ক ইউনিট এখনো হয় নাই, তো ওখানে কিন্তু আমরা তো আর্টসের, এখন সায়েন্সের ইউনিটে বা কমার্সের ইউনিটে পরীক্ষা দিতে গেলে আমাদের ইকোনমিক্স থেকে অ্যান্সার করা লাগে। তোমাদের এরকম হবে ইকোনমিক্স আর আইসিটি। আইসিটি অবশ্যই, আইসিটিতে একদম ফাটাফাটি করার চেষ্টা করবে কেননা যে কোনো জায়গায় আইসিটি থেকে কোশ্চেন থাকবেই অ্যাডমিশনে। আর ইকোনমিক্স কমার্সের তো যদি কোনোভাবে ইকোনমিক্স না থাকে প্যারা নাই, কমার্সের যেই সাবজেক্টটা মেইন থাকে, যেখানে আগে অ্যানালাইসিস করে দেখবা যেখান থেকে কোশ্চেন হয়, সেই সাবজেক্টটা আরও বেশি ফোকাস দিবা। তাহলে ওই টাইমে যে ওই সাবজেক্টটা স্পেসিফিক ওই সাবজেক্টের জন্য তোমাকে সময় নষ্ট করতে হবে না, তখন ওভারঅল সময় দিতে পারবা অন্যান্য সাবজেক্টে। ধরো যেমন ফিনান্স, অ্যাকাউন্টিং, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কি কি থাকবে দেখো। বাংলা, ইংলিশ এটা তো সবার জন্যই থাকবে। কমার্সের থাকবে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অথবা মার্কেটিং, ফাইন্যান্স অথবা মার্কেটিং। ওকে, তো তুমি কি এখন ফাইন্যান্স পড়তেছো না? তুমি কি এখন এখন অ্যাকাউন্টিং পড়তেছো না? তুমি কি এখন মার্কেটিং পড়তেছো না? তুমি কি বাংলা পড়ছো না? তুমি কি ইংলিশ পড়ছো না? তো তুমি যখন মানে এই সাবজেক্টগুলো পড়বা, আমি তো বলি সবসময় যে 3টা লক্ষ্য সামনে রাখবা। এক, এমনভাবে পড়বা যেন তুমি তোমার কলেজের সেরা স্টুডেন্ট হতে পারো। 2, যাতে করে তুমি এইচএসসি এক্সামে গোল্ডেন এ প্লাস উইথ বোর্ড স্কলারশিপ পেতে পারো। অ্যান্ড লাস্ট যেটা, এমনভাবে পড়বা যেন এই পড়াটা দিয়ে তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো। ওকে, ধরো কারণ ওই তুমি সময়টা এনাফ না। ওই 3 মাস কিন্তু এনাফ না, ওটা জাস্ট রিভিশন আর মডেল টেস্টের টাইম। তুমি এইচএসসির পর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য যে 3 মাস সময় পাবা, এই 3 মাস তো ভাই মডেল টেস্ট দিয়ে দিয়ে চলে যায়। সো এখন থেকে প্রিপারেশন নাও, ওই 3 মাস তুমি জাস্ট মডেল টেস্ট অ্যান্ড রিভিশনে কাটাবা। ওকে, শর্ট সিলেবাস আমাদের ছিল, তো কোনো পয়েন্ট ছিল না, কিছু ছিল না। অ্যাডমিশন লাইফে যত না বাইরে থেকে কোশ্চেন হয় তার থেকে বেশি সব কোশ্চেনই পয়েমের হয়। কোন কবি, ওখানে প্রত্যেকটা কবির নাম কিন্তু ইংলিশে কেউ খেয়াল করে না, কে কবি, কোথাকার কবি, কিসের কবি, কোন সময়ের, কিচ্ছু কিন্তু কেউ দেখে না। কোন মানে কোন দেশের কবি থেকে ওই কবি ক্যারেক্টার পর্যন্ত উঠায় আনে অ্যাডমিশন, ওগুলো তো আর এখন করাবে না। তাই তোমাদের এখন কিচ্ছু করাবে না। আমি ওখানে যে যখন দেখতেছি যে অ্যাডমিশনে ইংলিশে ফার্স্ট পেপারে কি, আমি তো জানতাম ফার্স্ট পেপার থেকে কি পড়বো, ফার্স্ট পেপার তো কিছু পড়ার নাই। পরে যে দেখতেছি সব পয়েমের লাইন বাই লাইন মিনিং, এবং ডিইউতে আসে যেটা তোমার কবিতার কোনো একটা লাইন উঠাই দিবে ইংলিশে, সেটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে। ইংলিশে কবিতার লাইন উঠাই দিয়ে এক্সপ্লেইন করা অনেক কঠিন, অনেক কঠিন। আর ডিইউতে রিটেন থাকে 20 মার্কের, বাংলা ইংলিশ 20 মার্কের রিটার্ন থাকে, এটাতে 5-এ পাস। ওই 5 দেখা গেল তুমি সব কিছুতে অনেক বেশি পেয়ে যাবা। যেমন আমার এক পরিচিত ভাইয়া আছে, তো ভাইয়ার মার্ক ছিল ওভারঅল সব কিছু মিলায় 87 কি 88 এরকম ছিল, কিন্তু তার ইংলিশে 4.5, তার কিন্তু 5-এ পাস, 4.5 সব কিছুতে এরকম রেজাল্ট, বাট ওইটার জন্য তার হয় নাই, ফেল আসছে। এটার কারণ কি, সে মানে তার কাছ থেকে আমি যতটুকু শুনলাম, সে ফার্স্ট পেপার গুরুত্ব দেয় নাই। সে ভাবছে যে সেকেন্ড পেপার থেকে যা আসবে রিটেনে ওগুলো করে ফেলবো, হয়ে যাবে। কোনো একভাবে ওদের কোশ্চেন এসে গেছিলো যে টার্সিয়ারি এডুকেশন। সেই সময় টার্সিয়ারি এডুকেশন, এখন তোমরা সবাই এডুকেশন মানে কি জানো? টার্সিয়ারি মানে কয়জন জানো? টার্সিয়ারি মানে হচ্ছে উচ্চশিক্ষা। এখন তোমরা যদি ওই টাইমে তোমার মাথায় যখন দেখবা টার্সিয়ারি এডুকেশন, তোমার কিন্তু মাথা কাজ করবে না যে এটা মানে কি, তখন তোমার ভাবনার সময়টাও নাই। তাই অবশ্যই ওয়ার্ড মিনিং যত পারো, মানে এমন কিছু না হয় যে ওইখান থেকে মিস হয়ে যায়, ওই ভকেবুলারি বা কোনো একটা ছোট্ট ওয়ার্ডের কারণে তোমার পুরো তাই বাদ হয়ে যায়। ওই টার্সিয়ারি মিনিং সে বুঝতে পারে না ওই টাইম। এখন সে এডুকেশন সম্বন্ধে লিখে আসছে 1.5 পেজ, কোনো লাভ হবে না, তুমি মূল টপিকটাই লিখো নাই। টার্সিয়ারি কি, তুমি এডুকেশন সম্পর্কে লিখলে কি হবে, তোমার মূল টপিক লাগবে। এখন যেমন তুমি আলফাও যাও লিখবা, তোমার মার্ক দিবে 1-2 যাই হোক দিবে, ওখানে 1-2 কেন,
কিচ্ছু দিবে না, মানে যত লিখো জিরো। টিচার বসেই থাকে নেগেটিভ মার্কেটিং। হ্যাঁ, আর ওরা কিন্তু চায় না যে তোমাদের নিতে। ওরা খাতা দেখে কেন? ওরা খাতা বাদ দেখে দিতে। বাদ দেওয়ার জন্য। ওদের টার্গেট থাকবে আমি কত বাদ দিতে পারবো। আর এই যে ডিউতে পরীক্ষা দেয় 3 লাখ, 2 লাখ, 1 লাখ, অনেক পরীক্ষা দেয় না ইউনিটে। এগুলোর সব থেকে নতুন নিয়ম যেটা হয়েছে, তোমার এমসিকিউতে যারা টপ থাকবে, যদি তোমার সিট থাকে, যেমন আমাদের সিট ছিল 1694টা সিট, তো 1694 × 5, এর 5 গুণ খাতা দেখবে। যারা এমসিকিউতে টপ 5 গুণের মধ্যে থাকবে, ওই 5 গুণ খাতা দেখবে, আর খাতা কিন্তু দেখবে না। সো এদিকেও ভালো করতে হবে, ওইদিকেও ভালো করতে হবে। হ্যাঁ, আর সব থেকে মেইন কথা, পয়েমের কথা কেন বললাম, আমি যখন ছিলাম ইন্টার আমাকে কেউ বলে নাই পয়েম থেকে যে কিছু আসতে পারে। মানে ফার্স্ট পেপারের বইয়ের পয়েম, এটা আমি ভাবতেই পারি নাই কিভাবে আসে। অ্যাডমিশন লাইফে যখন দেখলাম, আমার মনে হলো এই পয়েম যদি আমি এখন শুরু করি শেষ করা, আমার তো এটাই শেষ হবে না পড়ে। আমি কি এক্সপ্লেন করবো ইংলিশ কবিতার লাইন, আমি যদি কি এক্সপ্লেন করবো যদি আমি না বুঝি। আর অনেক কবিতা বইয়ে, তাই ওইগুলা কলেজ করাবে না, কখনো না। তাই নিজে থেকে নিজ দায়িত্বে পরীক্ষার আগে ওটা শেষ করো। আর ইংলিশের এমসিকিউ খুবই ফালতু। আচ্ছা, তো থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের মানে ওর কথাগুলো কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমি সবসময় তোমাদেরকে বলবো, যদি তোমরা হাইলি অ্যাম্বিশিয়াস হও, যদি তোমাদের স্বপ্ন অনেক বড় হয়, তাহলে এই জার্নিটা কিন্তু অনেক স্মুথ হবে। আর যদি তোমার স্বপ্ন হয় খুবই ছোট, ওর কথার মানেই তুমি বুঝতে পারবে। ও কিন্তু এখানে অনেকগুলো কথা বলছে। এক, তুমি কিভাবে মানে তোমার বোর্ড এক্সামে ভালো করতে পারো। 2, বোর্ড এক্সামটাই নট এনাফ, এরপরে একটা ভালো ইউনিভার্সিটি, এটা একটা মানুষের জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। ধরো তুমি গোল্ডেন A+ পেয়ে মানে কোনো এক মফস্বল ডিগ্রি কলেজে ভর্তি হয়েছো, আর কেউ ধরো পেয়ে সে ঢাকা ইউনিভার্সিটিতে বা মানে মেডিকেলে, বুয়েটে বা ধরো বিউপিতে ভর্তি হয়েছে। বলো তো কার মার্কেট ভ্যালুটা বেশি থাকবে? জব সেক্টরে কার প্রায়োরিটিটা বেশি থাকবে? কার অ্যাকসেপ্টেন্সিটা বেশি থাকবে? এর সব বাদ দাও না, বিয়ার ক্ষেত্রে কারে বেশি প্রাধান্য দিবে? যার মানে ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ডটা কি অনেক ভালো, তাই না? স্যার তো গ্রামের কোচিং, মানে গ্রামের কলেজ পর্যন্ত চলে গেছে। গ্রাম না, সাপোজ তুমি ঢাবিতে পড়ো, আরেকজন রাজশাহীতে পড়ে, হ্যাঁ, এতেও দেখবে তাহলেই আকাশ কিন্তু পাতাল হবে, আর ফার্ক কিছু দেখবে। লাগবে না। তুমি তার থেকে অনেক ভালো থেকে থাকো ছোটবেলায়, কোনো ব্যাপার না। মানে এইচএসসি ইন্টার তো ছোটবেলা, এসএসসি ইন্টার এটা তো মানে কিছুই না। ওই টাইমে যত ভালো থাকো কেউ গুনবে না। একটা 3 পয়েন্ট পাওয়া স্টুডেন্টও যদি ঢাবিতে চান্স পায় বা অন্য ভালো, আরো ভালো কোথাও, তোমাদের তো ঢাবি টার্গেট যা হয় কমার্সের, তো ওইটা যদি তুমি ভালো করতে পারো, আর কিছু না। এদিকে ব্যাকগ্রাউন্ড তোমার যত খারাপ থাকুক, 3 পয়েন্ট 2 পয়েন্ট যা থাকুক সমস্যা না, কিন্তু তোমার ওখানে ভালো করতে হবে। আর ওইখানে ভালো করতে হলে যে এই টাইমে ভালো ভাবে, তার লাইফস্টাইল অনেক বড় ম্যাটার করে এখানে। কারণ তোমার সব কিছুতেই ব্যালেন্স থাকা লাগবে। যেমন ইংলিশ, বাংলা, প্রত্যেকটা সাবজেক্ট, কোনো কিছুতে, এই যে কিছু কিছু স্টুডেন্ট আছে, যেমন আমার একটা ফ্রেন্ড, ও সব কিছুতে ভালো করছে, সব কিছুতে ওর 80 মার্ক, মানে 160-এর উপরে। ওর ইংলিশে অনেক খারাপ, বি। এই কারণে কিন্তু ওর জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে আর কোথায় কোথায় জানি ভালো সাবজেক্ট, মানে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পারবে না, আর অন্য কোথাও পরীক্ষা দিলেও ভালো সাবজেক্ট পাবে না। লাভ হলো কি? জিপিএ 5 কিন্তু আসছে, লাভ নাই। সো সবসময় সাবজেক্টের রেজাল্ট ভালো রাখতে হবে। মানে এভারেজ মার্কসটা যেন তোমার প্রত্যেকটা সাবজেক্টে ভালো সাবজেক্টে থাকে। ইকুয়ালি। হ্যাঁ। মানে ও যেটা বলছে যে কোনো সাবজেক্টের মার্কস যেন 70-এর নিচে না নামে। ওকে, কোনোভাবেই না। অবভিয়াসলি ট্রাই করবা যেন মানে মানে কেউ আছে না যে কিছু সাবজেক্টে অনেক ভালো 98 মার্কস, আবার কিছু সাবজেক্টে খুবই খারাপ, এমন যেন না হয়। সবগুলোতেই যেন ভালো হয়, এবং এটা সম্ভব, এখন থেকে ট্রাই করবো। ঠিক আছে, তো আমরা হাসির কাছ থেকে অনেক কিছু শুনলাম। আমি আশা করি এগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যারা অ্যাম্বিশাস তারা ওর এই কথা দ্বারা বেশ কিছু আহ, মানে কি বলে যে আহ, মানে বেশ কিছু ইনফরমেশন তোমরা পেয়েছো কিভাবে তোমরা তোমাদের লাইফস্টাইলটাকে সেট করবা। এখন থেকেই তোমরা কলেজ এক্সাম, বোর্ড এক্সাম এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করবা। ওকে, মাইন্ড সেট আপটা কিভাবে ঠিক করবা। তো ঠিক আছে হাসি, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। মোস্ট ওয়েলকাম।